এত সব জালিয়াতির পরেও সেই অর্থ যদি দেশে থাকতো তাহলে অন্তত সান্ত্বনা দেয়া যেত, কিন্তু গ্রামীণ ব্যাংকের ব্যবসার নামে জালিয়াতির এই অর্থ যেভাবে ডক্টর ইউনূস আবারও বিদেশে পাচার করেছেন, সেই গল্প আরও ভয়ঙ্কর। বিশ্বের অবৈধ অর্থ পাচারকারীদের ট্যাক্স হেভেন লুক্সেমবার্গ এবং ফ্রান্সের প্যারিসে ডক্টর মোহাম্মদ ইউনূস এক অভিজাত্যপূর্ণ সাম্রাজ্য গড়ে তুলেছেন। গ্রামীণ চেকের সাধারণ জামা কাপড়ের আড়ালে এক অন্য ইউনূস। চাকচিক্যের সাথে সেই সাম্রাজ্যে আরও অনেক কিছুই চলে, যা আমাদের অনেকের কাছেই অজানা। 2008 সালে কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে বিতর্কিত লুক্সেমবার্গে নিবন্ধিত হয় গ্রামীণ ক্রেডিট এগ্রিকাল মাইক্রোফাইন্যান্স ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রাথমিক মূলধন ছিল 5 কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য 650 কোটি টাকার কাছাকাছি। বিস্ময়ের ব্যাপার হলো এই বিশাল তহবিলে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের বিনিয়োগ মাত্র 1000 ইউরো, অথচ এই প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তি ডক্টর ইউনূস। এখন প্রশ্ন হলো, মাত্র 1000 ইউরো বিনিয়োগে কারা তাকে এত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব দিল, আর বাকি টাকাই বা কোত্থেকে এলো? ফ্রান্সে 2018 সালে ইউনূস স্পোর্টস হাব নামক আরেকটি প্রতিষ্ঠান চালু করা হয়, যে প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের স্পোর্টসম্যানদের জন্য কাজ করে থাকেন। তবে উল্লেখ্য, কোনো বাংলাদেশি মানুষের জন্য এই প্রতিষ্ঠানের দরজা বন্ধ। খেলাধুলার নামে মূলত স্পোর্টস কনসাল্টিং ব্যবসা করছে এই প্রতিষ্ঠান। ইউনূস স্পোর্টস হাব কোনো দাতব্য বা অলাভজনক সংস্থা নয়, বরং ফ্রান্সের আইনে এটি একটি এসএস বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার 52% শেয়ারের মালিক দেখানো হয়েছে মিরপুরে অবস্থিত ইউনূস সেন্টারকে। তার মানে ইউনূস সেন্টার সেখানে বিনিয়োগ করেছে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী দেশ থেকে বিদেশে পুঁজি বিনিয়োগ কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং একটি বাংলাদেশি অলাভজনক ট্রাস্ট ফ্রান্সের বাণিজ্যিক কোম্পানির মালিকানা হওয়া পুরোপুরি সাংঘর্ষিক। সেই বিতর্ক বাদ দিল, বিশাল অঙ্কের শেয়ার কেনার এই অর্থ কি বৈধ পথে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে ফ্রান্সে পাঠানো হয়েছে, নাকি হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে, তার আজ পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি ডক্টর ইউনূস। প্যারিসে ড্যানন কমিউনিটিজ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ডক্টর ইউনূসের, যার মূলধন প্রায় 1,60,00,000 ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 200 কোটি টাকা। ডক্টর ইউনূস এই প্রতিষ্ঠানের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে মামলার রায়ের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লে 2025 সালের 30 এপ্রিল কৌশলে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। আমরা করি নাই, সেই দোষের উপরে শাস্তি পেলাম। তবে আপাতত নিজেকে নতুন ঝামেলা থেকে বাঁচাতে পারলেও এটা নিশ্চিত যে 200 কোটি টাকাও ইউনূসের বাংলাদেশ থেকে পাচার করা। এসব জানার পরেও নিজেকে প্রশ্ন করুন, ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচারের যে মামলা হয়েছে তা কি সঠিক নাকি অযৌক্তিক? গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে সেই 1983 সালে ইউনূস যাদের কাছ থেকে 1,20,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, তাদের কেউ ব্যাংকের মালিক হতে পারেনি। তবে ইউনূস এখন পৃথিবীর ব্যয়বহুল শহর প্যারিসের অভিজাত পাড়ায় রাজকীয় জীবনযাপন করছেন। এত সব জেনেও স্বৈরাচার হাসিনার পতনের পর ডক্টর ইউনূসকে বেছে নিয়েছিলাম। বিশ্বাস ছিল শেষ বয়সে ইউনূস হয়তো নিজের স্বার্থ না দেখে দেশের কথা চিন্তা করে সারা জীবন মানুষের মনে জায়গা করে নেবেন। কিন্তু নিয়তি এক নিষ্ঠুর খেলা খেলেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। এদেশে নিরীহ গরিব মানুষের রক্ত পানি করা টাকায় যেভাবে ফ্রান্সে নিজের সাম্রাজ্য গড়েছে, 5 তারিখের পর আবারও মানুষের রক্তের সাথে বেইমানি করেছে ডক্টর ইউনূস। পুরো 1.5 বছরে ইউনূস নিজের আখের গোছানো ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন আনেনি। আশপাশের লোকজনকে সব ধরনের অপকর্মের সুযোগ করে দিয়ে ইউনূস নিজের আখের গুছিয়ে নিয়েছেন। মাত্র 1.5 বছরের শাসনকালের ইউনূস যত অপকর্ম করেছে, বাংলাদেশে তো বটেই, পৃথিবীর ইতিহাসে কোনো শাসক এত অল্প সময়ে এত ক্ষমতার অপব্যবহার করার নজির নেই। নিজের প্রয়োজনে পুরো রাষ্ট্র কাঠামোকে ইউনূস গ্রামীণ ব্যাংকের মতো ব্যবহার করেছেন, অনুসন্ধানে যার একটা সংক্ষিপ্ত তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষমতায় বসে ইউনূস তার নামে থাকা সব মামলা থেকে নিজেকে উদ্ধার করেছেন। গ্রামীণ ব্যাংকের বিপরীতে খোলা প্রায় 3 ডজন প্রতিষ্ঠানে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে মোট 174টি মামলা হয়েছিল। দুর্নীতি, অর্থ পাচার, শ্রম আইন লঙ্ঘন সহ একাধিক মামলায় অভিযুক্ত থাকা সত্ত্বেও ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার পরপর সব মামলা খারিজ করে নিয়েছেন। 15 বছর ধরে নির্যাতিত অনেক মানুষ এখনও কারাগারে থাকলেও ম্যাজিকের মতো ডক্টর ইউনূসের মামলাগুলো সব ভ্যানিশ হয়ে যায়। গ্রামীণ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নিতে সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% আনা হয়েছে। এতে রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের মানুষ গ্রামীণ ব্যাংকের 15% লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা তহবিলের ৭০০ কোটি টাকার ফান্ড নিয়ম বহির্ভূতভাবে ইউনূসের গ্রামীণ ট্রাস্টে হস্তান্তর করা হয়েছে। বিশাল অঙ্কের এই সরকারি অর্থ ট্রান্সফারে কোনো প্রকার টেন্ডার ছাড়াই কৌশলে এসএসএস পদ্ধতির আশ্রয় নেয় ডক্টর ইউনূস। ইউনূস সরকার প্রধানের চেয়ারে বসার পাশাপাশি নিজের ব্যবসাও সমান তালে চালিয়ে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবারের মতো সরকার প্রধান রাষ্ট্র পরিচালনা এবং ব্যবসা পরিচালনা একসাথে চালিয়ে গেছেন। সেই সাথে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের বন্দোবস্তও করে গিয়েছে, যা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল ওয়ালেট অনুমোদন করিয়ে নিয়েছেন। এতে করে গ্রামীণ টেলিকম দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শর্তাবলী না মেনে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন করিয়েছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যক্তি ব্র্যান্ডিংয়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি, যার মূল উদ্দেশ্য জাতি নয়, ইউনূসের একক ব্যবসা আর প্রচার। একইভাবে জনশক্তি রপ্তানিতে একচ্ছত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের মাধ্যমে আদম ব্যবসাতেও নাম লিখিয়েছেন ডক্টর ইউনূস। এর বাইরেও আরও অনেক অপকর্ম করে গিয়েছেন গরিবের বন্ধু সুদখোর ইউনূস। তবে নিজের স্বার্থ উদ্ধারের পর এক মুহূর্ত দেশে থাকেননি, এমনকি তার পরিবারের কেউ এখন দেশে নেই। মহাজনী ব্যবসায় অর্জিত অর্থের মতো গেল ১.৫ বছরে উপার্জিত অর্থেরও গন্তব্য সেই লুক্সেমবার্গে, যেখানে ইউনূস রাজকীয় বিলাসী জীবনযাপন করে গরিবকে স্বপ্ন দেখায় ব্যাংকের মালিক হবার। এনসিপি নেতাদের ঘাড়ে মাথা রেখে রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেও এখন দুর্দিনে তাদের পাশে নেই এই স্বার্থপর। এমনকি ছাত্রনেতাদের আধ্যাত্মিক বাবা আসিফ নজরুলও লুটপাট শেষে গভীর ধ্যানে আছেন। ক্ষমতায় থাকাকালীন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসে ইউনূস তার উপদেষ্টাদের নিয়ে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকে সেফ এক্সিট নিলেও আক্তার সহ কয়েকজনকে রেখে গিয়েছিলেন আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার মুখে। অথচ তিনি চাইলেই তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। তার সময়ই ঘটেছিল হাদি হত্যাকাণ্ড। যথারীতি তার বিচারেও তিনি কিছুই করেননি। ইউনূস কাজের কাজ না করলেও যথারীতি জানাজায় অংশ নিয়ে মায়া কান্নায় আরেকবার বাঙালির চোখ ভিজিয়েছিলেন। ইউনূসের মতো একঝাঁক লুটেরাদের হাতে ১.৫ বছর ধরে লুট হয়েছে রক্তের দামে কেনা ২৪-এর মহান বিপ্লব। ৫ই আগস্ট বিপ্লবীদের জন্য অপ্রাপ্তি, হতাশা আর দীর্ঘশ্বাস হয়ে ইতিহাসে সংরক্ষিত হবে। যদিও ইউনূস গংদের জন্যে এ বিপ্লব ছিল আশীর্বাদ, তবে ইতিহাসের এই দিন পর্যন্ত ২৪-এর গাদ্দাররা সুবিধাজনক অবস্থায় থাকলেও ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আল্লাহ হাফেজ।